বিতর্কিত সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু গ্রেফতার, আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে। সিঙ্গাপুরে এস আলম ও তার পরিবারের আয়েশি জীবন, 12,000 বর্গফুটের রাজপ্রাসাদ। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে জনগণের দরকার কি? প্রশ্ন ফখরুলের, দ্রুত নির্বাচনের দাবি। জুলাই সহিংসতার তদন্তে ঢাকায় জাতিসংঘের তথ্যানুসন্ধান দল সংগ্রহ করবে সাক্ষ্য প্রমাণ। ভোল পাল্টিয়েছেন শেখ পরিবারের ক্যাশিয়ার তরফদার রুহুল আমিন, এবার বাফুফের সভাপতি হওয়ার তোড়জোড়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, অর্থনীতি পুনরুদ্ধারে দেবে সহায়তা। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে বিতর্কিত সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত স্থানীয়দের হাতে আটক হয়েছেন। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। আরও জানাচ্ছেন মানিক শিকদার। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর আওয়ামী সাংবাদিক হিসেবে পরিচিত অনেকেই গা ঢাকা দেন। 6 আগস্ট জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আখাউড়া সীমান্ত দিয়ে পাড়ি দিতে চাইলে তাকে ফিরিয়ে দেয়া হয়। এবার বিতর্কিত সাংবাদিক মোজাম্মেল বাবুকে সাথে নিয়ে ভারতে যেতে ব্যর্থ হন শ্যামল। সোমবার সকাল 6টার দিকে ধোবাউড়া সীমান্তে একটি প্রাইভেট কার সহ তাদের আটক করে এলাকাবাসী দেয়া হয় পুলিশ হেফাজতে। মোজাম্মেল বাবু আর শ্যামল দত্ত এই তেল বা সাংবাদিকতার কারণে দেশ রাজ্যে বাড়া হয়েছে। সঠিক কোন তথ্য আমরা পাই না। এরা তেল বা সাংবাদিক স্থাপকতার পরিমাণ এত বাড়াইছে, এই স্থাপকতা করতে করতে ওনারা এটাকে দুমড়ে মুখে শেষ করে দিতে এবং ওনারা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থেই কাজ করে। ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্যে রাজধানীর মিরপুরে ফজলু হত্যা মামলার আসামি শ্যামল দত্ত আর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার আসামির তালিকায় আছে মোজাম্মেল বাবুর নাম। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। গণমাধ্যমকে বিবেকহীন কর্মকাণ্ডের আখড়ায় পরিণত করেছেন কিছু সাংবাদিক। এদের অন্যতম শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। সাংবাদিকতা পেশাকে শুধু বিতর্কিতই করেননি, আওয়ামী লীগ সরকারের তোষামোদী আর বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে করেছেন নিজেদের স্বার্থসিদ্ধি। এই দুই সাংবাদিক আটকের পর তদন্তের মাধ্যমে যথাযথ বিচার চেয়েছেন সাধারণ মানুষ। মানিক শিকদারের আরও একটি রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের একদিন আগেও এভাবেই কথা বলেন নিজেদের মিডিয়ায়। তারা বেছে বেছে এগুলিকে আক্রমণ করার মাধ্যমে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে প্রতিটি প্রেস কনফারেন্সে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত সহ বিতর্কিত সাংবাদিকদের তোষামোদী সাংবাদিকতাকেই প্রশ্নের মুখে ফেলে। যে ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজের যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। সুপ্রিয় দর্শক, 21 রাতে 2007 সালে 21 টেলিভিশনের একজন উপস্থাপক ও কর্মকর্তা হলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চাটুকারিতার দৌড়ে এগিয়ে যান মোজাম্মেল বাবু। 21 ছেড়ে যমুনা, পরে 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হয়ে গড়ে তোলেন সাংবাদিকতার নতুন সিন্ডিকেট। এডিটর্স গিল্ডস নামে একটি সংগঠন করে নিজেদের পছন্দের আলোচক নিয়ে শেখ হাসিনার প্রশংসায় ব্যস্ত থাকতেন বাবু। বাংলাদেশের সবচেয়ে সুখের দিকটা হচ্ছে আমরা সবাই সব জানি, মানে রোগ যে খুব বেশি অজানা তা না। শেখ হাসিনাকে খুশি করে সাংবাদিকতার বাইরেও বিভিন্ন ধরনের ব্যবসা বাগিয়ে নিয়েছেন। ভারতীয় ব্যবসায়ী আদানি গ্রুপের সাথেও ছিল বাবুর সখ্য। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মালিকানাও বাগিয়ে নিয়েছেন। তেজগাঁওয়ের শিল্প প্লটে 1 বিঘা জমি আছে, প্লট বাগিয়ে নিয়েছেন উত্তরাতেও। ক্ষমতার দাপটে সংরক্ষিত আসনের কোটায় নিজের স্ত্রীকে বানিয়েছেন সংসদ সদস্য। দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত আর মোজাম্মেল বাবুর সিন্ডিকেট জাতীয় প্রেসক্লাবের নেতৃত্বেও ছিল।
সাংবাদিকতার পেশা পোশাকে পরিণত করে জনগণের বিপক্ষে ছিল তাদের অবস্থান। মূলত চাই হচ্ছে আমাদের প্রোটেকশন। দেশ উচ্ছন্নে গেলেও হরহামেশা মদ ও পার্টি নিয়ে উৎসবে মেতে উঠতেন এই সাংবাদিক নামধারীরা। এই দুই সাংবাদিক আটক হওয়ার পর সাধারণ মানুষ এভাবেই প্রতিক্রিয়া জানান। স্বৈরাচারের যে শাসন কাঠামো, এর মধ্যে সবচেয়ে বেশি হেল্প করেছে মিডিয়া। মোজাম্মেল বাবু এরা সাংবাদিকতাকে কলঙ্কিত করেছে এবং সাংবাদিকতার যে স্পিরিটটা তারা নষ্ট করেছে। গভর্নমেন্টের সাথে তাদের যদি সখ্যতা পাওয়া যায়, অবশ্যই তাদের বিচারের আওতায় আনা উচিত। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যেন আর কলুষিত না হয়, সাংবাদিকতাও যেন হয় জনমুখী, এ দাবিও সাধারণ জনতার। আপনি যা যা মিস করেছেন নেত্রী একটু ধরিয়ে দেই। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। মধ্যবিত্ত শ্রেণীর সন্তান শ্যামল দত্ত সাংবাদিকতাকে পুঁজি করে মাত্র কয়েক বছরেই পরিণত হন কোটি কোটি টাকার মালিক। ফ্যাসিস্ট শেখ হাসিনার আশীর্বাদ থাকায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিজ এলাকায় হিন্দুদের জমি দখলেরও। সাংবাদিকতা পেশাকে কলুষিতকারী এ ধরনের দুর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইশে সাধারণ পরিবারের জন্ম শ্যামল দত্তের। এক সময়ে ভাগ্য বদলের আশায় পাড়ি জমান ঢাকায়। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পত্রিকা ভোরের কাগজে কাজের সুযোগকে ব্যবহার করেন টাকা বানানোর অস্ত্র হিসেবে। সাংবাদিকতার নীতি নৈতিকতাকে পাশ কাটিয়ে আওয়ামী সরকারের নির্লজ্জ তাবেদারিতে ঘনিষ্ঠ হয়ে ওঠেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শ্যামলও প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এইভাবে প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন ছিল না। তার মেধা দিয়ে, মনন দিয়ে সে যদি আসতো তাহলে তাকে এলাকার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করত। ক্ষমতার কাছাকাছি থেকে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সহকারী চেয়ারম্যান, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের বোর্ড অব গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদবি হাতিয়ে নেন বিতর্কিত এই সাংবাদিক। তৎকালীন প্রধানমন্ত্রীর প্রভাব খাটিয়ে এলাকার অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অঢেল সম্পদের মালিক বনে যাওয়া এই সাংবাদিক সম্প্রতি নিজ এলাকায় গড়ে তোলেন রাজপ্রাসাদ তুল্য বিশাল অট্টালিকা। বিগত সরকার 15 বছরের সময়ে তার প্রচার এবং প্রসার হয়েছে এবং যা অর্থ বিত্ত যেগুলির সে মালিক হয়েছে এই সময়ই হয়েছে। সুতরাং এর পূর্বে তার তেমন কিছু ছিল বলে আমার মনে হয়। বাড়ি ছিল না। সাংবাদিকতার মুখোশে শ্যামল দত্তের মতো যারা স্বৈরাচারী শাসকের বিভিন্ন অপকর্মে সহায়তা দিয়েছে, ছাত্র গণ অভ্যুত্থানেও নিরাপদ মানুষকে হত্যায় উৎসাহিত করেছে, তাদের শাস্তি নিশ্চিতে দাবি মানবাধিকার কর্মীদের। তৈলবাজিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, তৈলবাজিতে, যার কারণে এই স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার তাদেরকে দিয়ে এইসব লুটপাটগুলো করিয়েছে এবং তারা সরকারের সেই লুটপাটের সহযোগী ছিলেন। পতিত স্বৈরাচার সরকারের আশীর্বাদ পুষ্ট হওয়ায় এর আগে ভয়ে কেউ সাহস করেনি দত্তের বিরুদ্ধে মুখ খুলতে। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রতিমন্ত্রী এম মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোশাররফ হোসেন সোমবার এই আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর মিরপুরে হোটেল কর্মচারী সিয়াম সর্দার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক প্রতিমন্ত্রী এম মাহবুব আলীকে সোমবার আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা মামলার শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন, আর আসামিপক্ষ জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত আসাদুজ্জামান নূর ও এম মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই হত্যা সঙ্গে এবং অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে এই আসাদুজ্জামান নূরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মাহবুব আলীর ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার যোগসাজশ পায়, যার জন্য তাকে তার বিরুদ্ধেও আজকে এই আদালতে উপস্থাপন করে তাকে জেল খেতে পাঠানোর জন্য নিবেদন করে। এই মামলাগুলির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, কোনো জড়িত নেই এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আমরা বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করে সিডব্লিউ জেল হাজতে প্রেরণ করেছে। শনিবার রাতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা।
পাচার করা অর্থে সিঙ্গাপুরে বেশ আয়সেই দিন কাটছে ব্যাংক লুটেরা এস আলম ও তার পরিবারের সদস্যদের। দেশটিতে 3টি বিলাসবহুল হোটেলের মালিক তারা। জায়গা কিনে 12,000 বর্গফুটের এলাকায় গড়ে তুলেছেন প্রাসাদের মতো বাড়ি। সিঙ্গাপুরে এস আলমের বিনিয়োগ কমপক্ষে 700 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার, বাংলাদেশি মুদ্রায় 6,500 কোটি টাকা। ওমর ফাহিমের রিপোর্ট। বিলিয়ন ডলার পাচার করে সিঙ্গাপুরে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন ব্যাংক খেকো সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। সিঙ্গাপুরের জালান মেরলিমাউতে এই প্রাসাদ বাড়ি। 2019 সালে 12,260 বর্গফুট জমিতে এটি নির্মাণ করেন এস আলম, যার বাজার মূল্য 30 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার, যা প্রায় 293 কোটি টাকা। প্রাপ্ত তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে 3টি হোটেল ও রিটেল স্পেসে প্রায় 700 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বিনিয়োগ করেছেন এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন, বাংলাদেশি মুদ্রায় যা 6,510 কোটি টাকা। যখনই একটা পুঁজি আরেকটা দেশে চলে যায় তখন তাদের অর্থনীতির মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, তারা ব্যাংকে রাখুক বা বাড়ি করুক, আন্তর্জাতিক যে আইন কানুন আছে সেগুলো আমাদের মনে হয় যে বিশ্লেষণ করে এটা আনার ব্যাপারে প্রথম আন্তরিক হতে হবে, তারপরে পদক্ষেপ নিতে হবে। দেশটির লিটল ইন্ডিয়ায় প্রায় 248 মিলিয়ন সিঙ্গাপুরি ডলারে হিলটন গার্ডেন ইন বা পূর্বের গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল সিঙ্গাপুর, সেরাঙ্গুনে 90 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার দামে হলিডে ইন এক্সপ্রেস এবং নোভেনা এলাকায় 170 মিলিয়ন সিঙ্গাপুরি ডলারের ইবিস নোভেনা হোটেল কিনেছেন এই অলিগার্ক। এছাড়া 135 মিলিয়ন ডলার ব্যয়ে 27,179 বর্গফুটের রিটেল স্পেসও কিনেছেন তিনি। ব্যাংকিং খাতে যে বিশাল দুরবস্থা ছিল তারও কিন্তু পুরো লুটপাট করা অর্থ সব সিংহভাগ কিন্তু দেশের বাইরে পাচার হয়েছে। পুরনো কানালি লজিস্টিক্স বা উইলকিনসন ইন্টারন্যাশনাল, ক্যানোপাস 2, টলেডো ইন্টারন্যাশনাল এবং গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল নামের 4টি কোম্পানির মাধ্যমেই এসব সম্পদ কিনেন এস আলম। সব আর্থিক লেনদেন নিষ্পত্তি হয় সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক লিমিটেডের মাধ্যমে। সিঙ্গাপুরে অর্থ পাচারে হুন্ডি এবং চিনি আমদানির এলসিতে ওভার ইনভয়েসিং করেছেন এস আলম। যে দেশি অর্থ পাচার হোক না কেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত আনা, চিহ্নিত করা, পাচার যে কোথায় পাচার হয়েছে সেটা চিহ্নিত করা, যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দেশে ফেরত নিয়ে আসা বা দেশে থাকলে বিচারের আওতায় মুখোমুখি করা। আমাদের আইন অনুযায়ী তার 3 গুণ জরিমানা সহ 14 বছরের কারাদণ্ডের বিধান কিন্তু আছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এস আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে 1,13,245 কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত 1 সেপ্টেম্বর তদন্ত শুরু করেছে। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে এস আলম গ্রুপের চট্টগ্রামের প্রধান কার্যালয় থেকে অন্তত 15 বস্তা গুরুত্বপূর্ণ কাগজপত্র গোপনে সরিয়ে নেওয়া হয়েছে। এসব কাগজপত্র প্রথমে চট্টগ্রামের চাঁদগাঁওয়ে আওয়ামী লীগ নেতার বাড়িতে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। 26 থেকে 31 অগস্টের মধ্যে এসব ঘটনা ঘটে। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 26 আগস্ট এস আলম গ্রুপের ভূসম্পত্তি কর্মকর্তা সাইফুদ্দিন একটি কাভার্ড ভ্যান ভর্তি 15 বস্তা কাগজপত্র নিয়ে চট্টগ্রাম বহদ্দারহাট শমশের পাড়ার একটি বাড়িতে হাজির হন। এসব কাগজপত্র রাখার কাজটি সমন্বয় করেন এই কর্মকর্তা। 14-15 বস্তা ফাইল নিয়ে গেছি, তো ওনার বাসায় রাখছিলাম। তো ওনার সাথে আমি 2 দিন পরে মিট করছি। বলা যায় ভাই আমি তো এখন পারবো না, ব্যস্ত আছি। এটা বলার পর আমি ফাইলগুলো নিয়ে আমি আসে আমার অফিসে, আমার যেখানে ফাইলগুলো ছিল অফিসে, ওই জায়গায় আমি আবার বাস করে রেখে দিয়েছি। এসব কাগজপত্র যে ভবনটিতে রাখা হয় সেটি সাইফুদ্দিনের ভগ্নিপতি স্ট্যাম্প ভেন্ডর ইসমাইলের বলে জানিয়েছে স্থানীয়রা। ইসমাইলের ভাই চাঁদগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক আয়ুব মুন্সি। আমি যখন সাইফুদ্দিনকে জিজ্ঞাসা করলাম কি এই ফাইলগুলো কি জন্য আনছো, বলেছে এইগুলো কতগুলো নামজারি করতে হবে। আমি বললাম যে ভাই এতগুলো ফাইল আমি এখন নামজারি টারি করতে পারবো না, এই এখন পরিস্থিতিতে নামজারি হচ্ছে না, আমি পারবো না। এরপরে ও প্রায় 2 দিন বা 3 দিন পরে আবার এসে ওই ফাইলগুলো ওর গাড়িতে করে আবার নিয়ে গেছে। আয়ুব মুন্সির মাধ্যমে এস আলমের জমি কেনা বেচার কাজ করতেন সাইফুদ্দিন। তার সাথে স্থানীয় বিএনপি নেতাদের সখ্যতা থাকায় নিরাপদ স্থান হিসেবে ওই বাড়িতে এসব কাগজপত্র সরিয়ে নেন সাইফুদ্দিন। এস আলমের পরিবারের একজন কাজের বুয়া 1 কোটি টাকার মালিক হয়েছে, এটা কিভাবে সম্ভব? একটা দেশে এইভাবে কে তো চলতে পারে না। কাগজ পাচার, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাচার, টাকা পাচার, এইসব জিনিস বিষয় নিয়ে প্রশাসন আরও নজরদারি হওয়া দরকার।
ঘটনাটি জানাজানি হওয়ার পর 31 আগস্ট বিকেলে এসব কাগজপত্র অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানী ঢাকার যানজট নিরসনে পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডিএমপির শীর্ষ কর্মকর্তা ও বুয়েটের 2 সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ঢাকার 2 কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে ডিএমপিকে নির্দেশ দেন তিনি। বৈঠকে ট্রাফিক পুলিশকে 2-3টি গুরুত্বপূর্ণ সড়কের ছোট স্টেশনগুলোতে বাস থামানোর সময়কে 2 মিনিটের কম সময় সীমাবদ্ধ করা এবং পরবর্তী সময়ে নগরীর অন্যান্য রাস্তায়ও অনুরূপ ব্যবস্থা গ্রহণের মতো যানজট নিরসনমূলক কিছু পাইলট প্রকল্প গ্রহণ করার আহ্বান জানানো হয়। বৈঠকে বুয়েটের এক গবেষণা উপস্থাপন করে জানানো হয়, শুধু ঢাকা শহরে যানজটে বছরে দেশের অন্তত 40,000 কোটি টাকা লোকসান হয়। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে সংসদ জনগণের দরকার কি? এই প্রশ্ন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান সংশোধন করতে হলে নির্বাচিত সংসদের মাধ্যমেই করতে হবে। নতুন দল গঠন নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটি জেএসডি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে আপাতত রাষ্ট্র পরিচালনার জন্য। তারা অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে তা জনগণ মেনে নেবে না। সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে, একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। ফখরুল বলেন, রাষ্ট্রে মৌলিক পরিবর্তন আনতে হলে তা জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। এজন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে। যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন। শুধু পরিবর্তনের দরকার না, আবার নতুন করে লিখতে হবে। অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে, নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। দ্রুত নির্বাচন দেওয়ারও দাবি জানান ফখরুল। পরে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান ফখরুল। সে সময় ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের অনুদানের পরিমাণ অল্প হলেও এটি প্রমাণ করে বাংলাদেশ দেশটির কাছে কতটা গুরুত্বপূর্ণ। পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের ভঙ্গুর অর্থনীতিকে মজবুত করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা দিতে চায় দেশটি। অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হলে 2 দেশই উপকৃত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি মজবুত করে গড়ে তুলতে পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র। অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইউএসএআইডির অনুদান। তবে অনুদানের এই অর্থ বিভিন্ন খাতে সঠিকভাবে বিনিয়োগের উপর গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রে পাচার হওয়া অর্থ ফেরাতেও দেশটির ভূমিকা হতে পারে অপরিসীম। যে ক্যাপিটাল শর্টেজটা আছে সেটা তো মিট করতে হবে, তো সেই ক্ষেত্রে তো আর্থিক সহায়তাটা গুরুত্বপূর্ণ। পাচার করা অর্থগুলো ফেরত আনার ক্ষেত্রে যা করণীয়, সেখানে তাদের যে প্রতিষ্ঠানগুলি আছে, বিশেষ করে ইউএসএআইডি, এদের সহায়তাটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। শুধু যুক্তরাষ্ট্রে না, অন্যান্য দেশের ক্ষেত্রেও যেহেতু তাদের অনেক যোগাযোগ আছে এবং তাদের ইন্টেলিজেন্স ক্যাপাসিটিটা খুব উন্নত, সেই ক্ষেত্রে এখানে তাদের কনক্রিট কিছু সহায়তা আমরা পেতে পারি। 2 দেশের সম্পর্ক নিয়ে কূটনীতিকরা বলছেন, প্রতিনিধি দলটির এ সফর প্রমাণ করে বাংলাদেশের সাথে বন্ধুসুলভ সম্পর্ক স্থাপনে তাদের চিন্তা বরাবরই ইতিবাচক। তাদের এই আশাটার সিগনিফিক্যান্স অনেক বড়। ফিনান্সিয়াল যে হেল্প আমরা এখন পেয়েছি তার চাইতে আসলে একটা সিম্বলিক ভ্যালু অনেক বড়। আমরা এমন একটা সময় তারা এলেন যখন নতুন সরকার হলো এবং আমাদের সবচেয়ে কাছে ভারতের সাথে, ভারত এই সরকারকে খুব বেশি অ্যাকসেপ্ট করছে এরকম পারসেপশন নেই। সেখানে আমেরিকার 2 জন আসলেন এবং এর মধ্যে একজন ট্রেজারি ডিপার্টমেন্টের। কারণ হচ্ছে বাংলাদেশ গত 2 বছরের বেশি সময় ধরে তার আর্থিক সংকটে আছে, বিশেষ করে তার বৈদেশিক মুদ্রার সংকটে।
তারা আসলেন, তারা বাংলাদেশের সাথে এনগেজড হতে চাইছেন, আমাদের মানি লন্ডারিং নিয়ে কথা বলছেন, আমাদের বিনিয়োগ নিয়ে তারা আলোচনা করছেন। এটা আমি মনে করি অন্য যত ইনভেস্টর আছে, অন্য যারা ঋণদাতা আছে তাদেরকে কনফিডেন্স দেবে। প্রতিনিধি দলের সফরে যুক্তরাষ্ট্র $200 মিলিয়ন নতুন আর্থিক সহায়তার ঘোষণা দেয়। এছাড়া পাচার করা অর্থ ফেরানো সহ রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা দেওয়ার অঙ্গীকার করে তারা। যুক্তরাষ্ট্রের সহায়তার কারণে ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশের অর্থনীতি। সেই সাথে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা সহ কৌশলগত অংশীদারিত্ব বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের নৃশংসতার তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। নিহতদের স্বজন, আহত এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবে প্রতিনিধি দলের সদস্যরা। রিপোর্টে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, সে বিষয়ে 1 মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। দেশের 8টি বিভাগীয় শহর ঘুরে তারা কথা বলবেন সহিংসতার শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে। 8 সদস্যের তথ্যানুসন্ধান এই দলের অনেকেই এরই মধ্যে পৌঁছে গেছেন ঢাকায়। বাকিরা আসছেন কয়েকদিনের মধ্যেই। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক তদন্তের কাজ। মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ উদ্ঘাটন, দায় দায়িত্ব চিহ্নিতকরণ এবং এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরবে জাতিসংঘের fact-finding দল। A fact-finding mission from the UN Human Rights Office is conducting an independent and impartial investigation into alleged human rights violations committed between the 1st of July and the 15th of August. The team will seek to establish the facts, identify responsibilities, analyze root causes, and make recommendations for Bangladesh to address past human rights violations and prevent their recurrence. তথ্যানুসন্ধান প্রক্রিয়া কঠোরভাবে গোপনীয় রাখবে আন্তর্জাতিক এই দলটি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সালাউদ্দিন নির্বাচন না করার ঘোষণা দেওয়ার একদিনের মধ্যেই বাফুফের সভাপতি হওয়ার ইচ্ছে প্রকাশ করেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন। অভিযোগ আছে শেখ রেহানা ও জয়ের ক্যাশিয়ার হিসেবে 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন এই রুহুল আমিন। ভুল পাল্টে বিএনপি নেতাদের আশীর্বাদ পুষ্ট রুহুল আমিনই হতে যাচ্ছেন বাফুফের সভাপতি। বিস্তারিত জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। তরফদার মোহাম্মদ রুহুল আমিন সাইফ পাওয়ারটেকের কর্ণধার ও শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজক, চট্টগ্রাম আবাহনী ক্লাবের চেয়ারম্যান। তার আগ্রহেই এই টুর্নামেন্টের 3টি আসর হয়েছে চট্টগ্রামে। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিলেন রুহুল আমিন। সে আমলে দাপটে ব্যবসা করেছেন সাইফ পাওয়ারটেকের ব্যানারে। ক্ষমতার পালা বদলে ভোল্ট পাল্টেছেন। বিএনপিপন্থী বেশ কয়েকজন সাবেক খেলোয়াড়, সংগঠক ও কোচদের জড়ো করে ঐক্যমতের প্যানেলে সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। টেবিলে নিয়ে এসেছি আমরা, ফুটবলের মাঠের খেলাকে আমরা টেবিলে নিয়ে এসেছি। 90-এর দশকে পিডিবিতে চাকরি করতেন। কিছুদিন পর চাকরি ছেড়ে সাপ্লাইয়ের কাজ শুরু করেন তিনি। স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার কারণে বদলে যায় ভাগ্য। নিয়ন্ত্রণ করতেন সব ঠিকাদারি, নিয়েছিলেন বন্দরের নিয়ন্ত্রণ। দেশের গণ্ডি পেরিয়ে ব্যবসা করেছেন দুবাই ও সিঙ্গাপুরে। পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। স্বজনদের নামে আমেরিকায় করেছেন ব্যবসা, গাড়ি, বাড়ি। আইনে একটির বেশি বন্দরের ঠিকাদারি না নেয়ার নিয়ম থাকলে নিজের সুবিধার্থে সেই আইন পরিবর্তন করে একে একে চট্টগ্রামের কন্টেইনার টার্মিনাল, কমলাপুরের আইসিটি, কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল, ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড ও সাউথ কন্টেইনার ইয়ার্ডের ঠিকাদারি নেন রুহুল আমিন তরফদার। এর আগে বাফুফে নির্বাচনে কাজী সালাউদ্দিনের প্রধান সমন্বয়ক ছিলেন রুহুল আমিন। জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন। তবে ফুটবলের কোনো উন্নতি হয়নি তার সময়। ছিলেন সাঁতার ও দাবা ফেডারেশনের সহসভাপতি, সেখানেও উন্নতির ছোঁয়া লাগেনি। শেখ রেহানা ও সজীব ওয়াজিদ জয়ের বন্দর কেশিয়ার তরফদার রুহুল আমিনের ব্যবসার সামনে দাঁড়ানোর সাহস পেতেন না কেউই।
শেখ হাসিনার দোসর রুহুল আমিন কি এবার বিএনপি নেতাদের আশীর্বাদে বাফুফের সভাপতি হয়ে যাবেন? এমনটাই প্রশ্ন ফুটবল অঙ্গনে। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। রাতের সংবাদে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পদোন্নতি বঞ্চিতদের তালিকা হচ্ছে, দেয়া হবে ক্ষতিপূরণ। ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় সংঘর্ষ, কিশোরগঞ্জে 1 জন নিহত। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। 2009 থেকে 24 সালের 4 অগাস্ট পর্যন্ত প্রশাসনে বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত 2500 আবেদন জমা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত কমিটি রিপোর্ট দিলে পদায়নের বিষয় বিবেচনা করা হবে। মফিউর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের প্রায় 16 বছর শাসনামলে প্রশাসনের নানা স্তরের কর্মকর্তাদের চাকরিচ্যুতি, বাধ্যতামূলক অবসর ও পদবঞ্চিত করা হয়। শেখ হাসিনা সরকার পদত্যাগের পর 6 আগস্ট সচিবালয়ে আসেন সেসব কর্মকর্তারা। বিক্ষোভ করার পাশাপাশি তারা দেখা করেন ঊর্ধ্বতনদের সাথে। এরই মধ্যে বঞ্চিতদের পদায়ন সহ ক্ষতিপূরণ দিতে উদ্যোগ নিয়েছে সরকার। 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। এবং এটাকে বলে আমাদের যারা চাকরি চলে গেছেন, চাকরি করে বিদায় নিয়েছেন, শুধুমাত্র তাদের জন্য। তিনি বলেন, বঞ্চিত কর্মকর্তা কর্মচারীদের বয়স থাকার উপর নির্ভর করে ক্ষতিপূরণ সহ পদায়ন করা হবে। তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে যে একবারে 3 মাসেও তারা রিপোর্ট দিতে পারেন, অথবা কেস টু কেস তারা পিসমিলও দিতে পারেন। সিনিয়রিটিতে যে পদবি পাবেন, প্লাস এটার সাথে এটা তো বলতে হয় না অফিসিয়ালি কে কতটুকু ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে। সরকার যদি মনে করে কাউকে ফিট থাকে, সব দিক দিয়ে ঠিক আছে, এনএসআই রিপোর্ট ঠিক আছে, তাহলে তাদেরকে আমার মনে হয় সরকার কাজে লাগাবে। সরকার দায়িত্ব নেওয়ার 13 দিনের মাথায় যাদের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পদায়ন করা হয়েছে, তাদের ক্ষেত্রেও বয়সসহ নানা বিষয় বিবেচনা নেওয়া হয়েছে বলেও জানান সচিব। 13 দিনে যেমন 3টা পদে পদোন্নতি হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট বিপ্লব নস্যাৎ করতে প্রতি বিপ্লবের আশঙ্কা থাকায় ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে বললেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলেন, বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব নতুন কিছু নয়। এদিকে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করায় যে গুঞ্জন রয়েছে, সে বিষয়ে তারা বলেন, ভারতের যে কোনো আক্রমণ প্রতিহতের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। মফিউর রহমানের আরও একটি রিপোর্ট। বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ, জর্জ অরওয়েলের ডিস্টোপিয়ান উপন্যাস 1984 এর একটি বিখ্যাত সংলাপ। এখানে দেখানো হয়েছে ওশিনিয়ার নেতা ও একটি সর্বগ্রাসী রাষ্ট্র, যেখানে ক্ষমতাসীন দল নিজের জনগণের উপর নিজের স্বার্থে ক্ষমতার অপপ্রয়োগ করে। আওয়ামী লীগ দীর্ঘ প্রায় 16 বছর সরকার ক্ষমতায় থাকাকালে ধারণ করে সেরকম চরিত্র। অবশ্যম্ভাবী হয়ে ওঠে বিপ্লব। এই স্বৈরাচার সরকারের যেই কার্যক্রমগুলো ছিল, মানুষকে অত্যাচার, নিপীড়ন, সেইটারই আলটিমেট আউটকাম হচ্ছে এই বিপ্লব। জুলাই আগস্ট বিপ্লব সফল হয় বহু রক্তের বিনিময়ে, কিন্তু পরাজিত গোষ্ঠী ও তাদের দোসররা প্রতি বিপ্লব করতে সবসময় সচেষ্ট। প্রতি বিপ্লব তো শুরু হয়েছে, তবে যেই স্কেলে শুরু হওয়ার কথা ওটা তারা করতে পারছে না। এর কারণটা হলো তারা কিন্তু ভাবেনি এইভাবে বিদায় নিতে হবে। আমাদের চারিদিকে অসংখ্য যেটা দেশবিরোধী লোক যারা অবস্থান করছে। 2 নম্বর হলো তাদের হাতে প্রচুর অর্থ রয়েছে, প্রচুর অর্থ, এটা সীমানাহীন। সম্প্রতি বাংলাদেশের কিছু অংশ দখল করে নেয়ার অপচেষ্টার কথাও শোনা যাচ্ছে, তবে সে সক্ষমতা তাদের নেই বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। আমাদের দেশের সেনাবাহিনী ছোট হলেও আমাদের দেশের যে যুবক শ্রেণী, আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থা, আমাদের দেশের যে অন্যান্য পারিপার্শ্বিক ধর্ম ইত্যাদি বিষয় বিবেচনা করলে এতে ভয় পাওয়ার কোনো কিছু নাই। ভারতীয় বাহিনীর পক্ষে, সামরিক বাহিনীর পক্ষে বাংলাদেশে এসে দখল করা সম্ভব, এটা একটা জুজুর ভয়। যে কাজটা হবে সেটা হলো
পরোক্ষভাবে তারা আমাদেরকে ডিস্টাবিলাইজ করবে, যেটা সবসময় হয়। তারা বলেন, বাংলাদেশের মানুষের এটি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। জামাত শিবিরকে না বুঝে যারা অবজ্ঞা করত তাদের মাঝে পরিবর্তন আসছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ছাত্র শিবিরের সাবেক সাথী সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের সমাজ পরিবর্তনের একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এই সময়কে কাজে লাগিয়ে ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা ভেঙে দিতে কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। ঢাকা দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। কক্সবাজারে রোববার ভোর থেকে বৃষ্টি না থাকায় জেলার বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া এলাকায় পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 4 দিন ধরে ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলে কক্সবাজার শহর ও জেলার বিভিন্ন এলাকা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে 2 দিন বৃষ্টি না থাকায় পানি নেমে গেছে, এতে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। জলাবদ্ধতায় বেশি ক্ষতিগ্রস্ত কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এলাকার মানুষ। নষ্ট হয়েছে বসতবাড়ি, ফসলি জমি, চিংড়ি ঘের, মাছের ঘের ও বীজতলা। ভারী বর্ষণে ক্ষতির মুখে কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মানুষ। জনপ্রতিনিধিরা বলছেন, ওই ইউনিয়নে অন্তত 200 বাড়িঘর ভেঙে গেছে, নষ্ট হয়েছে ফসলি জমি। এবছরে এইরকম পানি আর কোনো বছরে কেন হয়নি। অনেক পানি হয়েছে, মানুষগুলো বেশি কষ্ট। ক্ষেতগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। হরমি শাক আছে, নারিশ খেতি আছে, পুঁই শাক খেতি আছে, বিভিন্ন ধান খেতি নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলি জমির। আবার নতুন করে কৃষকদের ফসলের বীজ রোপণ করতে হবে এবং যে এই সকল গ্রামীণ অবকাঠামো রয়েছে, বিশেষ করে গ্রামীণ সড়কগুলা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। চকরিয়া মাতামুহুরী নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার পর গৃহহীন পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 50টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জানতে পেরেছি, ত্রাণ সহায়তা প্রদান করেছি। খাদ্য সংকট দূর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনিক কার্যালয়ের যে এনজিও সেল আছে সেখান থেকে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তার ফলেই আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে 2 দিনের মধ্যে 17,310 প্যাকেট যে শুকনো খাবার সহায়তাগুলো অব্যাহত রাখার জন্য তাদের কাছে অনুরোধ করব। পানিতে ভেসে ও পাহাড় ধসে কক্সবাজার সদর, টেকনাফ ও মহেশখালীতে 5 জন, রোহিঙ্গা 3 জন ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলার ডুবির ঘটনায় 6 জন সহ 14 জনের মৃত্যু হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কিশোরগঞ্জে নিহত হয়েছে 1 জন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জশ্নে জুলুসে বাধা দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে জশ্নে জুলুস বের করলে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাধা দেয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঈদ মিলাদুন্নবীতে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ৬০০ এলাকায় শোভাযাত্রা বের করেন মসজিদপন্থী ও মাজারপন্থী মুসল্লিরা। সে সময় 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলায় গুরুতর আহত হয়ে মারা যান 1 জন। ভাঙচুর চালায় 2 পক্ষই। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে লাখো মানুষের উপস্থিতিতে বৃহত্তম জশ্ন জুলুস বের হয় চট্টগ্রামে। রাজশাহী ও বরিশাল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশ্নে জুলুস। শোভাযাত্রা হয় সিরাজগঞ্জের এনায়েতপুরে। এছাড়া নারায়ণগঞ্জ, নরসিংদী, মৌলভীবাজার, বেনাপুল, দিনাজপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, হিলি, মোংলা ও খাগড়াছড়ি সহ বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ঈদ মিলাদুন্নবী। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাতের সংবাদে আবারও বিরতি নিচ্ছি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ছুটির দিনেও আশুলিয়ায় 1400 কারখানায় উৎপাদন, গাজীপুর শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য।
আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে ঢাকার আদাবরের বাসা থেকে গ্রেফতার করেছে র্যাব। গত ৫ অগাস্ট রাজশাহী বাগমারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে এক মামলায় এনামুলকে গ্রেফতার করা হয়। ৫ অগাস্ট গুলিতে আহত গোয়ালকান্দির যুবদল সভাপতি মনসুর রহমান বাদী হয়ে বাগমারা থানায় এই মামলা করেন। এই মামলায় ২ নম্বর আসামি করা হয় সাবেক এমপি এনামুল হককে। তিনি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ছুটির দিনেও আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প কারখানায় চলছে কাজ, যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্প পুলিশ ও মালিকপক্ষ জানায় প্রায় ১৮০০ কারখানার মধ্যে ১৪০০ কারখানা আজ চালু রয়েছে। কোথাও কোনো বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, বাড়ানো হয়েছে টহল। গাজীপুরে তৈরি পোশাক কারখানা সহ সকল শিল্প কারখানা চালু রয়েছে। সকাল থেকে শ্রমিকেরা নিজ নিজ কারখানায় যোগ দেন। তবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিছু কারখানা বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং উস্কানিমূলক বক্তব্য প্রদানের মামলায় গ্রেফতার ২ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ওই ২ পুলিশ সদস্য নায়েক সজীব সরকার এবং কনস্টেবল সোয়াইবুর রহমান। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন সহ সারা দেশে পুলিশ লাইনগুলোতে বিদ্রোহ গড়ে তুলতে নির্দেশনা ও টাকা দিয়েছিলেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। ওই কর্মকর্তারা হাসিনা সরকারের পতনের পর পুলিশ লাইনে অবস্থানরত কর্মকর্তা ও সদস্যদের উস্কে দিতে নির্দেশনা দেন সোয়াইব সহ আরও কয়েকজনকে। সোয়াইব জিজ্ঞাসাবাদে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, জয়েন্ট কমিশনার বিপ্লব কুমার সহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। শাহজাহানপুরে সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়। আইসিসির লেভেল 3 কোচের স্বীকৃতি পাওয়া আশরাফুলের স্বপ্ন এখন জাতীয় দলের কোচ হওয়া। পেশাদার ক্রিকেটের অধ্যায় শেষ, এবার কোচের ভূমিকায় আসতে চান মোহাম্মদ আশরাফুল। ক্রিকেট ক্যারিয়ারের মতো কোচিংয়েও তার স্বপ্ন বড়। জাতীয় দলের হয়ে অনেক স্মরণীয় ইনিংস খেলা সাবেক এই ক্রিকেটার হতে চান জাতীয় দলের কোচ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের লেভেল 3 কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি। গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিরুল ইসলাম এসিবির সেই কোর্সে কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকে। এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে সেই স্বীকৃতি পেলেন। সাউথ এশিয়ান স্কুল ফুটসাল চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরেছে শিরোপাজয়ী বাংলাদেশ নারী দল। রাত ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে পা রাখেন তারা। চ্যাম্পিয়ন দলকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ স্কুল ফুটসাল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। নেপালে অনুষ্ঠিত হয় এবারের টুর্নামেন্ট। ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশের নারীরা। পরবর্তী টুর্নামেন্টেও মুকুট ধরে রাখার আশাবাদী খেলোয়াড়রা। বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি আয়োজন করেছে স্বাধীন বাংলা বক্সিং প্রতিযোগিতা। পেশাদার বক্সিংয়ের প্রধান এই ইভেন্টে বাংলাদেশের আব্দুল মোত্তালিবের সঙ্গে লড়াইয়ে জয়ী হন যুক্তরাজ্যের বক্সার পল পিয়ার্স। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, বিপিবিএস-এর চেয়ারম্যান আসাদুজ্জামান ও সুপার হিউম্যান খ্যাত ডক্টর ইউরি বজমনি সহ আরও অনেকে। এদিন আয়োজিত হয় মোট 10টি বক্সিং ইভেন্ট। আর এরই সঙ্গে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিতর্কিত সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু গ্রেফতার। আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে। সিঙ্গাপুরে এস আলম ও তার পরিবারের আয়েশে জীবন, 12,000 বর্গফুটের রাজপ্রাসাদ। সব সংস্কার অন্তর্বর্তী সরকার করলে জনগণের দরকার কি? প্রশ্ন ফখরুলের। দ্রুত নির্বাচনের দাবি। জুলাই সহিংসতার তদন্তে ঢাকায় জাতিসংঘের তথ্যানুসন্ধান দল সংগ্রহ করবে সাক্ষ্য প্রমাণ। ভোল পাল্টিয়েছেন শেখ পরিবারের ক্যাশিয়ার তরফদার রুহুল আমিন। এবার বাফুফের সভাপতি হওয়ার তোড়জোড়।
দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।